নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে সকালে 8টার সময় আমি একটা শর্টস দিয়েছিলাম ইউটিউবে এবং ফেসবুকে। সেখানে দেখেছিলেন যে নিশ্চয়ই আপনারা দেখেছেন, সেখানে বলেই দিয়েছিলাম আজকে মার্কেট পড়বে। তার কারণ কি তাও বলে দিয়েছিলাম, কি জন্য বলছি যে মার্কেট আজ পড়তে পারে। সেই শর্টসটা যদি আপনারা একবার দেখে নেন বুঝতে পারবেন, সব জায়গাতেই দেওয়া ছিল। আজকে যে ভিডিওটি করছি তাতে এফআইআই কেন চলে যাচ্ছে এবং তার কারণগুলি কি এবং এফআইআই আবার কবে ফিরবে, আমাদের মার্কেট কবে ভালো হতে চলেছে বা মার্কেট ভালো হবে, তার ডিটেলস আমি সমস্ত নিউজগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা তো জানি যে এফআইআই চলে যাচ্ছে, কেন চলে যাচ্ছে বা কোথায় তাদের টাকা এখান থেকে শিফট করে নিয়ে যাচ্ছে, তার কারণ কি আমরা কেন সেখান থেকে টাকা এফআইআই টাকা এখানে রাখতে পারছি না, সেই কারণগুলি যদি আপনাদের বলি তাহলে আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন এবং কিভাবে ফিরে আসবে এফআইআই, কখন ফিরে আসবে তারও একটা আমি দৃষ্টান্ত আপনাদের দিয়ে দেবো। আপনারা টোটাল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আমরা যদি এখন দেখি, নিফটি এখন চলছে 238 পয়েন্ট মাইনাসে। এটা যদি আমরা দেখতে পাচ্ছি। সেন্সেক্স চলছে 575 পয়েন্ট মাইনাসে, ব্যাঙ্ক নিফটি চলছে 476 পয়েন্ট মাইনাসে। ডাউ জোন্স আমরা যদি দেখি, এই ডাউ জোন্স 696 পয়েন্ট গতকাল মাইনাসে বন্ধ হয়েছে। S&P 91 পয়েন্ট মাইনাসে বন্ধ হয়েছে এবং ন্যাসডাক 317 পয়েন্ট মাইনাসে বন্ধ হয়েছে। তো এই যে সমস্ত ডাটাগুলি আমরা দেখতে পাচ্ছি, এটা দেখলে আমরা বুঝতে পারবো যে মার্কেট পড়বে কিনা। শুধু তাই নয়, এটার সঙ্গে যদি আমরা একটু ইউরোপিয়ান মার্কেটও অ্যাড করে নিই তাহলেও আমরা বুঝতে পারবো যে আরও মার্কেট পড়ার কারণ কি। এখানে দেখুন, ড্যাক্স 102 পয়েন্ট মাইনাস, এটা আমি সকালেই কিন্তু শর্টসে বলে দিয়েছি। FTSE ইংল্যান্ডের মার্কেট 71 পয়েন্ট মাইনাস, ক্যাক 59 পয়েন্ট মাইনাস। তার মানে দেখা যাচ্ছে আলটিমেটলি ইউরোপিয়ান মার্কেট এবং আমেরিকান মার্কেট দুটি প্রচুর পরিমাণে পড়েছে, প্রত্যেকটি নেগেটিভ। সেই কারণে এটা থেকে আমরা একটা ধারণা পেলাম যে মার্কেট আজকে পড়বে। সেই ধারণা থেকে আমি আপনাদের আজকে একটা আইডিয়া দিয়েছিলাম। এবার যদি আমরা এফআইআইয়ের ব্যাপারটা দেখি, দেখুন এফআইআই কন্টিনিউ সেল করে যাচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এফআইআই আগের দিন 2254 কোটি সেল, তার আগের দিন 7170, তার আগের দিন 3362, 1491, 2575, 4227, কন্টিনিউ সেলিং আছে। শুধু তাই নয়, এটা তো পুরো সেলিংয়েই আছে। এর সঙ্গে যদি মান্থলি একটা ডাটা দেখে নিই, মান্থলি ডাটা দেখলে আমরা দেখতে পাচ্ছি, দেখুন যে এফআইআই কী পরিমাণ সেল করছে। দেখুন জানুয়ারি মাসে এফআইআই সেল করেছে 21,000 কোটি অলরেডি সেল। ডিসেম্বর মাসে 16,982 এবং নভেম্বর মাসে 45,974। সব থেকে দেখুন অক্টোবর মাসে 1,14,000 কোটি টাকার সেল এফআইআই। তাহলে এত পরিমাণ যে সেল করছে এফআইআই কন্টিনিউ, তার কারণ কি, এগুলি আমরা ধীরে ধীরে আসছি। এটা দেখলে আমরা বুঝতে পারবো এবং এফআইআই টাকাগুলি নিয়ে কোথায় যাচ্ছে সেগুলো আমরা বুঝতে পারবো। এবার আমরা চলে আসি আসল মূল গল্পে, যেখান থেকে আমরা জানতে পারবো যে এফআইআই কিভাবে এটা সেল করে টাকা কোথায় নিয়ে যাচ্ছে সেটা আমরা বুঝতে পারবো। এবার আমরা দেখে নেব যে এফআইআই কিভাবে সেল করছে। অ্যাকচুয়ালি দেখুন, আমাদের দেশের মার্কেটকে কন্ট্রোল করছে মেন দুটো গ্রুপ, একটা এফআইআই এবং আর একটা ডিআইআই। তাহলে এই যে এফআই এবং ডিআই কন্ট্রোল করছে, ডিআই যত বেশি এখানে কিনবে তত ভালো, তার কারণ আমাদের দেশের টাকা দেশেই থাকবে। এফআইআই যত বিক্রি করবে আমাদের মার্কেট ডাউন হবে, এই কারণে এফআইআইয়ের কাছে প্রচুর পরিমাণ ক্যাপিটাল এখানে ইনভেস্ট হয়। এবার এই যে দেশ ছেড়ে চলে যাচ্ছে এফআইআই, তার কারণ কি, সেই টাকা কোথায় নিয়ে যাচ্ছে এফআইআই? মেনলি এই টাকাটা শিফট করে চলে যাচ্ছে চীন এবং আমেরিকা। কেন যাচ্ছে সেগুলো যদি আমরা একটু
এর কারণগুলো কি যদি আমরা একটু খতিয়ে দেখি বা একটু ক্যালকুলেশন করে রিসার্চ করে দেখি, তাহলে আমরা কি দেখতে পাবো? দেখুন, যে এটা যদি আমরা দেখি তাহলে আমরা মেন কেন তারা চলে যাচ্ছে চায়নাতে। দেখুন, চায়না, আমরা যদি এখন চলছে 2025, আমরা যদি 2020, 21, 22 সাল দেখি, দেখতে পাবো চায়নাতে একটা বেশ ডামাডোল চলছিল, সেখানকার ইকোনমি প্রচুর ফল করে গেছিলো। তো যখন ইকোনমি প্রচুর ফল করে যায় তখন সেই দেশে শেয়ার মার্কেট প্রচুর ডাউন হয়ে যায়। আর এফআইআই এর কাজ কি? এফআইআই এর কাজ হলো কিছু দিনের জন্য পার্টিকুলার কোনো কান্ট্রিতে ইনভেস্ট করে সেখান থেকে টাকা শিফট করে নেওয়া। এফআইআই আমাদের এখানে যদি দেখেন, যখন চায়নাতে প্রচুর ক্রাইসিস হয়েছিল, চায়নার শেয়ার মার্কেট পড়ে গেছিল, ইন্ডিয়ার শেয়ার মার্কেট তখন ঠিক অপোজিট, রিভার্স। ধীরে ধীরে লাস্ট 3 ইয়ার্স আমাদের ইন্ডিয়ান মার্কেট প্রচুর বেড়েছে। এবং সেই সময় কিন্তু এফআইআই চায়না থেকে শিফট করে টাকা এইখানে ঢুকিয়েছে, চায়নার মার্কেট পড়েছে। তো সেই এফআইআই লাস্ট 3 ইয়ার্স ধরে মার্কেটকে এত উপরে নিয়ে গেছিলো, এবং এফআইআই প্রচুর কম টাকা ইনভেস্টমেন্ট করতে শুরু করেছিল, এবং সেটা একটা ওভারবট পজিশনে চলে গেছিলো। সেই ওভারবট হওয়ার ফলে এফআইআই ধীরে ধীরে তাদের শেয়ার এখন সেল করে দিচ্ছে। সেই টাকাটা কিন্তু এখন চলে যাচ্ছে ইউএসএ এবং চায়নাতে। তো এইবার চায়নার ইকোনমি ধীরে ধীরে গ্রো করবে, ইন্ডিয়ার ইকোনমি ধীরে ধীরে একটু করে ফল করবে। এটা হলো মেন প্রধান কারণ। তাহলে কেন চায়নাতে যাচ্ছে? আরও একটা ব্যাপার আছে। যখন চায়নার ইকোনমি এত ফল করে গেল, তখন চায়না গভর্নমেন্ট দেখলো এমন কিছু কাজ করতে হবে যাতে করে আমাদের এখানে ফরেন ইনস্টিটিউট এসে ইনভেস্ট করে। ওরা একটা ভালো স্টিমুলাস প্যাকেজ শুরু করলো, প্যাকেজ দিল। তো স্টিমুলাস প্যাকেজ মানে কি? কিভাবে অর্থনীতিকে গ্রো করা যাবে, তার বিভিন্ন এফআইআইদের ছাড়, এবং সেখানকার যা শিল্পগোষ্ঠী আছে তাদেরকে অনেকটা ট্যাক্সের ছাড়। এইভাবে চায়না গভর্নমেন্ট একটা ভালো পরিমাণ ছাড় দিয়ে অর্থনীতিকে আপরাইজিং করার জন্য সমস্ত কিছু ব্যবস্থা নিল। দ্যাট ইজ কল্ড স্টিমুলাস প্যাকেজ। এই স্টিমুলাস প্যাকেজ যখনই এফআইআই দেখলো, তখনই ধীরে ধীরে কিন্তু চায়নাতে তারা ভালো রকম ইনভেস্ট করতে শুরু করলো। তো এই যে লাস্ট আমাদের 3 মাস, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তার আগে কিন্তু এফআইআই বাই ছিল। বিশেষ করে লাস্ট এই 3-4 মাস প্রচুর পরিমাণে এফআইআই সেল করছে, এবং তারা নেট সেলে আছে, এবং তার আগে ছিল নেট পারচেসে ছিল, অর্থাৎ পারচেস বেশি হতো, সেল কম হতো। এফআইআই কি বাই করছে না? নিশ্চয়ই বাই করছে। এফআইআই যে পরিমাণ বাই করছে তার থেকে অনেক বেশি পরিমাণ সেলটা বেড়ে যাচ্ছে। তো সেই সুবাদে আর একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এফআইআই কোথায় ইনভেস্টমেন্ট বেশি করে। দেখুন, আমাদের দেশে মূলত 1, 2, 3 তিনটে সেক্টর মেন আছে, মানে তিনটে স্ল্যাব আছে। একটা হচ্ছে লার্জ ক্যাপ, একটা মিড ক্যাপ, আর একটা স্মল ক্যাপ। তো এফআইআই লার্জ ক্যাপে যা ইনভেস্ট করে তার থেকে বেশি ইনভেস্ট করে স্মল ক্যাপ এবং মিড ক্যাপ। তার কারণ কি? এগুলি খুব তাড়াতাড়ি দ্রুত বাড়ানোর একটা জায়গা থাকে, আর যেগুলি লার্জ ক্যাপ তারা একটা মোটামুটি জায়গায় গিয়ে স্যাচুরেটেড হয়ে যায়, আর বেশি বাড়তে পারে না। স্মল ক্যাপ, মিড ক্যাপে যত বেশি ইনভেস্টমেন্ট বাড়বে, সেগুলো দ্রুত গতিতে আপরাইজিং হবে ভ্যালু, প্রাইস। তখন কি হবে? যখন মার্কেট ওভারবট হবে, তখন এফআইআই সেল করে করে বেরিয়ে আসবে। অর্থাৎ স্মল ক্যাপ, মিড ক্যাপ থেকে এফআইআই বেশি পরিমাণে ইনভেস্ট করে বলে তাতে প্রফিটটাও প্রচুর বাড়ে, এবং মার্কেট যখনই অ্যাকচুয়ালি ওভারবটে চলে যায় তখন তারা সেল করতে থাকে। যদিও এতে ঝুঁকিটা বেশি থাকে, যেখানে রিস্ক বেশি সেখানে গেনও বেশি। এইভাবে এফআইআই কিন্তু মার্কেটকে উপরে নিয়ে যায়, আবার ধীরে ধীরে মার্কেটকে নিচে নিয়ে আসে, মাইগ্রেটরি বার্ডসের মতো। আবার এখান থেকে টাকা সরিয়ে সেই দেশে চলে যাবে যেখানে অর্থনীতি একদম ভেঙে পড়েছে, সেখানে আবার ভালো করে পুল ব্যাক করবে তাদের মার্কেটকে, আবার সেখান থেকে কয়েক বছর পরে এফআইআই সরে আসবে, আবার তখন ইন্ডিয়ান মার্কেটে চলে আসবে। তো ডিআইআই যে আমাদের বিশাল পরিমাণ ইনভেস্ট করছে, সেটা আমাদের একটা বেশ বড় ভালো পয়েন্ট।
যার ফলে আমাদের মার্কেটের স্থায়িত্ব বেশি হবে, হয়তো এখন পড়ছে, তো তাতে করে কোনো প্রবলেম হবে না। তো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টরের উপর এগুলি নির্ভর করে, সেটি বুঝতেই পারলেন। একটা স্টিমুলাস প্যাকেজের ব্যাপার আছে, এফআইআইকে ফিরে আসতেই হবে। ওই মাইগ্রেটরি বাড়ির মতো আবার দেখবেন যখনই ইন্ডিয়াতে ভালো খাবার পাবে, ইন্ডিয়ার মার্কেট একটু ডাউন হবে, শেয়ারের দাম পড়ে যাবে, তখন এফআইআই কিন্তু আবার ধীরে ধীরে চলে আসবে। আর কেন ইউএসএতে ইনভেস্ট করছে? শুধু নট অনলি চায়না বাট অলসো ইউএসএতেও ইনভেস্ট করার কারণ হচ্ছে, দেখেছেন ডোনাল্ড ট্রাম্প আসার পর আরও ইউএসএর ইকোনমি ধীরে ধীরে ভালোর দিকে যাচ্ছে, এবং সেখানে ক্রিপ্টোকারেন্সির একটা ভালো বাজার হয়েছে, যেখানে বিটকয়েনের দাম প্রচুর পরিমাণ বেড়ে গেছে। সেই ইউএসএতে কি হচ্ছে, ইউএসএতে যেটা ঘটছে সেটা হচ্ছে যে ডলারের দাম ধীরে ধীরে বাড়তে থাকছে, এবং অলরেডি ডোনাল্ড ট্রাম্প অলরেডি বলে দিয়েছে যে ট্যাক্স প্রচুর পরিমাণে বাড়বে যেগুলি ইম্পোর্ট করা হয়। তো সেই কারণে যখনই কোনো দেশ এক্সপোর্ট করবে ইউএসএকে, তখন প্রচুর পরিমাণ ট্যাক্স শুল্ক লেগে যাবে। সেই কারণে আমেরিকান গভর্নমেন্ট সবসময় একটা পজিটিভ পজিশনে থাকবে। এবার চায়নার যত বেশি ডেভেলপমেন্ট হবে, ক্রুড অয়েলের দামও তত বাড়বে। আর ইউএসএর গভর্নমেন্টের যদি ইনফ্লেশন আরও কমাতে পারে, অর্থাৎ রেট কাট যদি আরও একটু কমায়, তাহলে আরও বেশি ভালো হবে। অর্থাৎ এইভাবে ইন্ডিয়ান গভর্নমেন্ট যখন ইনফ্লেশন কমাতে পারবে এবং ইন্ডিয়াতে যখন রিজার্ভ ব্যাঙ্ক রেট কাট কমাবে, তখন দেখবেন আমাদের দেশের অর্থনীতিও ধীরে ধীরে ঘুরে দাঁড়াবে, এবং তখন আবার বিদেশিরা এখানে এসে ইনভেস্ট করতে শুরু করবে। তো এইভাবেই হচ্ছে শেয়ার মার্কেটের খেলা চলে। এখন মার্কেট একটু ডাউন ট্রেন্ডেই থাকবে। এর জন্য আমি বিভিন্ন হোয়াটসঅ্যাপে এবং বিভিন্ন শর্টস এবং ফেসবুকে নিউজগুলো দিয়ে দিচ্ছি কন্টিনিউয়াস। এফআইআই ডিআর পজিশন দিয়ে দিচ্ছি, ওয়ার্ল্ড মার্কেটের পজিশন দিয়ে দিচ্ছি, প্লাস বোনাস বা স্প্লিট এরকম যদি কোনো নিউজ থাকে সেগুলোও দিচ্ছি। সেগুলো যদি আপনারা দেখেন তাহলে এই জিনিসগুলি ভালো করে বুঝতে পারবেন। তো এই যে রিটার্নের আশায় এফআইআই একসময় বিনিয়োগ করেছিল, আবার তুলছে, আবার দেখবেন রিটার্নের আশায় আবার এখানে ফিরে আসবে ঠিক একইভাবে। তখন দেখবেন আমাদেরও মার্কেট আস্তে আস্তে বেড়ে যাবে। এখন যেমন ডলারের দাম বেশ ভালো বেড়ে গেছে, 85, 86, 87, হয়তো অনেকটা পেরিয়ে যাবে ধীরে ধীরে। তখন ইন্ডিয়ান রুপি একটু উইক হবে, ডলারের দাম বাড়া মানেই ইন্ডিয়ান রুপি উইক হবে। আবার ধীরে ধীরে যখন এফআইআই ঢুকবে, তখন দেখবেন আস্তে আস্তে আমাদেরও মার্কেট চাঙ্গা হবে। এর মধ্যে একটা নিউজ আসছে বাজেট, এরমভাবে যদি চলতে থাকে ইন্ডিয়ান গভর্নমেন্টকেও একটা চিন্তাভাবনা করতে হবে। বাজেটে যদি কিছু স্টিমুলাস প্যাকেজ দিতে পারে, তাহলে কিন্তু তখন আবার ইন্ডিয়াতে এফআইআই কিন্তু ঠিক আবার ঘুরে আসবে, যেমনভাবে চলে যাচ্ছে, তখন আবার নেট বায়ে ঢুকে যাবে। তো এর ফলে কি হবে, তখন যদি এফআইআই ঢুকে আমাদেরও মার্কেট তখন বেশ ভালো একটা আপরাইজিং হবে। তো এই ফেব্রুয়ারিতে যে বাজেট আছে সেটার উপর একটা বেশ নির্ভর করছে, আর রেপো রেট যদি কমানো হয় সেটার উপর নির্ভর করছে। এই সমস্ত খবরগুলি যদি ঠিকঠাক হয়, তাহলে ইন্ডিয়ান গভর্নমেন্ট যদি ব্যবস্থা নেয়, তাহলে আবার শেয়ার মার্কেট বেশ কিছুটা চাঙ্গা হতে পারে। যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। যারা 26শে ফেব্রুয়ারি অফলাইন ব্যাচে ক্লাস করতে চান, 26শে জানুয়ারি রবিবার সকাল 10টায় শুরু হবে। 26শে জানুয়ারি অফলাইন ব্যাচ শোভাবাজারের অফিসে শুরু হবে, যেখানে ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, প্রাইস অ্যাকশন এবং সমস্ত কিছু, বিশেষ করে আমরা যেহেতু অপশন মার্কেটে কাজ করি, মেনলি হেজ করে কাজ করি, তার ফলে আমাদের লসের সম্ভাবনা খুব কম থাকে, প্রফিটই বেশি হয়। আর যেহেতু ট্রেন্ডগুলি আমরা বুঝতে পারি, সেগুলি স্টুডেন্টদেরও শেখানো হয়, কিভাবে ট্রেন্ড আমরা ধরতে পারবো, কিভাবে আজকে কোন শেয়ারে কাজ করলে আমরা ভালো প্রফিট নিতে পারবো, সেগুলি সব শিখিয়ে দেওয়া হয়, এবং লাইভ মার্কেটেও ক্লাস হয়। 16ই ফেব্রুয়ারি আরেকটি ব্যাচ চালু হবে অফলাইনে, সেটা ক্রিপ্টো কারেন্সির উপর। যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান তারাও যোগাযোগ করবেন।
Thank you very much for watching my video.